আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুনবার জন্য। কথা বলবো সংস্কার কাদের নিয়ে হচ্ছে। আমরা যতটা দেখেছি কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই যে কমিশন গঠন করা হয়েছে তারা কারা, তারা কি কমিশন এবং এই কমিশনগুলো কি কাজ করবে, কতটুকু ফাংশন করবে, কতটা আমাদের অধিকার নিশ্চিত করবে, এই বিষয়টা বলবার আগে আমি বোধ করি এই সরকার নিয়ে ২-১ টা কথা বলা উচিত। এই সরকারটা যখন গঠন হলো, এখানে যে একটি গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে, এই সরকার নিয়ে ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং এই আলোচনা সমালোচনা এবং নানান প্রশ্ন যে উঠছে, এগুলো উঠবার যথেষ্ট পরিমাণ যুক্তিও রয়েছে। আমরা কেউ বলছি এই সরকারটাকে চট্টগ্রাম ভিত্তিক, কিংবা কেউ বলছি এটা এনজিও ভিত্তিক, কেউ বলছি সুশীল। এই সরকার যেভাবেই গঠন হয়েছে, এটা কিন্তু একটা টেম্পোরারি একটা সরকার। অন্তর্বর্তীকালীন বা একটা খুব কম সময়ের একটা সরকার বলবো। যদি কোনো ক্ষেত্রে ১ বছর বা তার অধিক সময় যদি লাগেও, এটা কিন্তু কোনো স্থায়ী সরকার নয়। এই জন্যেই আমরা অনেক সময়, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যখন নিজেকে প্রশ্ন করি যে সরকারটা কেমন চলছে? অ্যা এই প্রশ্নের উত্তরটা ঠিক আমি এইভাবেই পেতে চেষ্টা করি বা নেই যে, আর যাই হোক, সরকারটা তো একটা টেম্পোরারি সরকার। এই সরকার তো স্থায়ী কোনো ব্যবস্থা নয়। এই সরকার একটি সুন্দর নির্বাচন দিবে, যে নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের প্রতিনিধিত্ব করবে যে সরকার, সেই সরকারটা হবে আসলে মূলত তাদের কাছে আমাদের প্রত্যাশাটা অনেক বেশি থাকবে। জনগণের প্রত্যাশা বেশি থাকবে। তারপরও এই সরকার নিয়ে কিন্তু আমাদের অনেক বিষয় থেকে যায়। এই সরকার যে স্পিরিট ধারণ করছে, এই যে স্পিরিট, আমরা যদি বলি যে বিপ্লবের স্পিরিট, এটা কি ধারণ করছে? না, একদম ধারণ করছে না। কেন ধারণ করছে না? কেন ধারণ তারা করতে পারছেন না? তা আমি জানি না। তবে এটা আমাদের স্বীকার করতে হবে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, এই সরকারে উল্লেখযোগ্য যারা ব্যক্তিবর্গ যারা রয়েছেন ক্যাবিনেটে, তাদের নিয়ে আসলে অ্যা কারো কোনো তেমন মাথা ব্যাথা না থাকলেও প্রফেসর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশকে জাতিসংঘর মাধ্যমে অনেক ভালোভাবে তিনি উপস্থাপন করেছেন এবং এটা আমাদের জন্য অনেক ভালো একটা পজিটিভ এবং প্রশংসারও একটা বিষয়। বাংলাদেশকে তিনি ভালোভাবে রিপ্রেজেন্ট করেছেন। তিনি যখন সেখানে গিয়েছেন, উনার উচিত ছিল যারা এই আন্দোলনে বিভিন্নভাবে কথা বলেছেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, যারা অ্যাক্টিভিজম করেন, সাংবাদিকতা করেন, তাদের সঙ্গে আলোচনা করা, বসা। এটাও একটা অস্থায়ী একটা বিষয়। যাই হোক, আমি আসি সংস্কার নিয়ে। এই যে সংস্কার হচ্ছে, এই সংস্কার যে কমিটিগুলো আমরা দেখলাম, কমিশনগুলো দেখলাম, ইতিমধ্যে ৬ টা নাম আমরা জানতে পেরেছি। হয়তো আরো এরকম সংস্কার কমিশন গঠন করা হবে। আমরা জানবো। প্রয়োজনের তাগিদে হতেই পারে। কিন্তু এখানে কারা থাকছেন? কাদেরকে সরকার রাখছে? এটা হচ্ছে একটা বড় বিষয়। আমার যতটা মনে পড়ে, যদি আমি ভুল না করি কথা বলতে গিয়ে, যে পুলিশ সংস্কার কমিশন গঠন হয়েছে। তিনি একজন সাবেক আমলা। আমরা যতটা জানি সরফরাজ হোসেন সম্ভবত তিনি। আচ্ছা, তিনি আমলাগিরি করেছেন। এখানে উচিত ছিল, আমার মনে হয় যে এখানে পুলিশের সাবেক আইজিপি যারা আছেন স্বনামধন্য এবং যারা জাতিসংঘ পর্যন্ত তারা কাজ করেছেন, এরকম ব্যক্তিবর্গ নিয়ে, খুব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গ নিয়ে এটা করা হয়তোবা উচিত ছিল। এই একটা বিষয়। তারপর আরেকটা রিফর্ম বা সংস্কারের কথা যেটা জানলাম, যে বিষয়টা, ধরেন জনপ্রশাসন। এখানেও যিনি আছেন, আমার মনে হয় যে আরো ভালো এখানে লোক নেওয়া যেত। আমি পুলিশের বিষয়টা কেন বললাম? যে পুলিশের এই যে উনি সরফরাজ সাহেব, তিনি আসলে পুলিশ সংস্কার কমিশন, তিনি কি পুলিশে কখনো কাজ করেছেন? করেন নাই। আমি সংস্কার বিষয়টা নিয়ে কেন কথা বলছি? এটা আমাদের একটা স্থায়ী ব্যবস্থা। এখানে আপনার আমার নাগরিকদের সকলের একটা অধিকারের ব্যাপার। এটা উপর নির্ভর করেই আমাদের পরবর্তী সরকারগুলো দেশ পরিচালনা করবেন। দেখুন, এই ১৯৭১ সালে যখন একটা বড় ধরনের মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে, তখন যদি আমরা ইতিহাসটা দেখি, সামান্য কিছু লোক ছাড়া, ব্যক্তি ছাড়া, মানুষ ছাড়া সকলেই কিন্তু এই যুদ্ধের পক্ষে ছিল। ৭২ যে সংবিধান,
এই সংবিধানের মাধ্যমে স্বৈরাচার ফেসিবাদী হয়ে উঠার যে ব্যবস্থাটা সেটা কারা করেছিলেন, আমি সেই আলোচনা নাই গেলাম। আমি বলতে যাচ্ছি যে ৭২ থেকে এই যে এই পর্যন্ত আমরা ২৪ পর্যন্ত এলাম, জনগণ কতটা ঠিক আমরা জাতি হিসাবে আগাইতে পেরেছি, কেন পারি নাই, কেন যে আসে সেই হাঙ্গর হয়ে উঠার সুযোগ পেয়েছে এই সংবিধানটার কারণে, তাই না? তো এই যে সংবিধানের আমরা যতটা জানলাম যে প্রফেসর আলী রিয়াজকে এখানে এটার প্রদান করা হয়েছে, আরো কারা আছেন এতটা বেশি জানি না, তবে শুনেছি ছাত্র নেতৃত্ব রাখা হবে। ভালো কথা, ছাত্র নেতৃত্ব থাকবে, থাকাটা উচিত, অবশ্যই থাকা উচিত। 2024-এ যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনটা তারা নেতৃত্ব দিয়েছেন। তবে এটা ঠিক, এই আন্দোলনটা কিন্তু 2024-এ শুরু নয়, এটা আন্দোলনটা শুরু হয়েছে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধান থেকে এই ফেসিবাদী মাফিয়া সরকার বাতিল করে দিল, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার, এই অধিকারগুলো নিয়ে কাজ করেছেন কে? বিএনপি, জামাত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি মোটা দাগে যারা এই হাসিনা মাফিয়ার দূষর যারা ছিল, রাজনৈতিক দল বা ব্যক্তি, এরা ছাড়া যদি দেখি তাহলে বিরোধী শিবিরে যারা ছিলেন এবং যারা অ্যাক্টিভিজম করেছেন সবাই কিন্তু তারা সেই সংবিধান বাতিলের পর থেকেই, সংবিধান থেকে নির্বাচন ব্যবস্থাটা বাতিলের পর থেকে যে আন্দোলন করেছেন, এখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, বিভিন্নভাবে গুম হয়েছেন, অপহরণ হয়েছেন, ব্যবসা বাণিজ্য ছেড়ে মানে তারা সবাই ধ্বংস হয়ে গেছে এক কথায়। অনেকের উপর শতাধিক মামলা পর্যন্ত আছে, তাই না? তো এই আন্দোলনটা হঠাৎ করে গড়ে উঠেনি, মানে অর্থাৎ মানুষের যে বিক্ষুব্ধ হয়ে ওঠার মতো বিষয়গুলা কিন্তু একদিন, ২ দিন বা ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছর হয়নি, এগুলা হয়ে আসছে অনেক আগে থেকেই। তো এখানে কারা বেশি ভূমিকা দায়িত্ব পালন করেছে তখন? এখন ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, তারা একটি সংস্কার অর্থাৎ বৈষম্য বিরোধী যে আন্দোলনের নামটা তারা নিয়ে সামনে এলেন, এবং আসার পর যখন আমরা দেখলাম শহীদ আবু সাইদকে হত্যা করা হলো বুকের মধ্যে গুলি করে, তারপর এই আন্দোলন চলে যায় সাধারণ মানুষের মধ্যে। ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে শহীদ যেমন হয়েছেন, যতটা জানি ৩০,০০০-এর বেশি আহত হয়েছেন। আমি এই পর্যন্ত যতটা জানি প্রায় ৭ থেকে ৮০০ লোক অন্তত দৃষ্টি হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন। ১,৫০০-এর বেশি মানুষ এই আন্দোলনে, বিশেষ করে জুলাই আগস্টে গণহত্যার শিকার হয়েছেন। আর আমরা যদি বিগত আরো ১২-১৪ বছর আগে থেকে দিকে আসি, তাহলে অন্তত ১০,০০০ মানুষ মারা গেছেন বা এই ফেসিবাদী মাফিয়ার হাতে নিহত হয়েছেন, তাই না? তো এখন আমরা যতটা জানলাম প্রফেসর ইউনূস যে সরকার, অর্থাৎ উনি যে কথাটা বলছেন ছাত্রদের একটা প্রতিনিধি থাকবে, আর অন্য কারা থাকবে আমরা সেটা এখন পর্যন্ত জানি না, হয়তো জানবো। তাহলে ছাত্রদেরকে দিচ্ছেন, ভালো কথা। ছাত্ররা এই যে সংবিধান যে অর্থাৎ যে সংস্কার, মানে যে সব বিষয়গুলো সংস্কার করবেন, এই সংস্কারের বিষয়ে তারা কতটা অভিজ্ঞতা সম্পন্ন, এটা কিন্তু একটা বড় বিষয়। কারণ আমরা যে ৫৩ বছর বাংলাদেশের স্বাধীন হওয়ার এই যে এই পর্যন্ত আমরা পিছনে ফেলে রেখে আসছি, আমরা কতটা জাতি হিসাবে পিছিয়েছি। এখন আমরা আবার নতুন করে কি পিছাতে যাচ্ছি, নাকি সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছি? যদি আমরা সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে আমি মনে করি যে এইখানে খুব সুন্দরভাবে জনতাকে ইনভলভ করতে হবে। শুধু ছাত্রকে ইনভলভ করলে এটা আমার মনে হয় না হবে। এখন জনতাকে যদি ইনভলভ করেন তাহলে সেটা কিভাবে করা যেতে পারে? সেটা করা যেতে পারে যারা জনতার অধিকার নিয়ে কাজ করেন, যারা জনতার পক্ষে নেতৃত্ব দিয়ে আসছেন। আমি বলতে চাচ্ছি যে বিএনপি, শিবির বা দুঃখিত জামাত এবং অন্য যারা রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ আমি যদি মোটা দাগে বলি, এই হাসিনা মাফিয়া হাসিনার দল এবং মাফিয়া হাসিনার দূষর যারা ছিল, এর ব্যতীত এর বাইরে যেসব রাজনৈতিক দলগুলো বিগত সময় ধরে কাজ করে আসছে, তারা জনগণের সাথে একেবারে খুব ভালোভাবে সম্পৃক্ত, তাদেরকে এখানে রাখা উচিত, এটা আমি মনে করি। এবং তাদের দেশ চালানোর পর্যাপ্ত পরিমাণ তাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের এইসব বিষয়ে এক্সপার্ট তারা যথেষ্ট পরিমাণ আমি মনে করি। কারণ সেই সব দলগুলোতে যদি দেখেন তাহলে সেখানে আপনি আইনজীবী, ব্যারিস্টার কিংবা ডাক্তার, আপনি সকল
পেশার লোকজন কিন্তু সেখানে আছে, পাওয়া যাবে। আমি বলছি না ছাত্রদেরকে, আমি বিষয়টা একেবারে ছোট করে দেখছি না, ছাত্রদেরকে রাখেন। তারা যদি সামনে আন্দোলন বা অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি রাজনৈতিক দল গঠন করে, এটা ইতিবাচক। বাংলাদেশে একটি গণতান্ত্রিক দেশে অনেক রাজনৈতিক দল গঠন হতেই পারে এবং তারা রাজনীতি করবেন, জনগণের অধিকার নিয়ে রাজনীতি করবেন, এটা ভালো। অবশ্যই এটা ইতিবাচক একটা দিক আছে, ভালো দিক। যত রাজনৈতিক দল হবে ততই তো আমি মনে করি এখানে গণতন্ত্র চর্চা হওয়ার সুযোগ থাকে। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে সরকারের পক্ষ থেকে এটা আমাদেরকে পরিষ্কার করা উচিত, এই জাতিকে পরিষ্কার করা উচিত যে এখানে বিএনপি আছে, জামায়াত আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, সেটা মান্না ভাইয়ের হোক কিংবা অন্য কোনো ব্যক্তির হোক, এগুলোকে এটা নিশ্চিত করতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে এই সংস্কার যে কমিশনগুলো আছে, কমিশনগুলো তাদেরকে মানে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে আমি মনে করি না এটা খুব একটা ভালো একটা সংস্কার হবে। কেন হবে না? আমি আবারও বলতে চাচ্ছি, আমরা কিন্তু সেই ৭২ সংবিধান, আমরা এটা কিন্তু আমাদেরকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। আজকে আমাদের দেশে বয়স কত, আমরা জাতি হিসাবে কতটা পেয়েছি, আমার স্বাধীনতার পর আমার জন্ম, আমি কতটা দেখে আসছি, কতটা পেয়েছি আমি। তো এইরকমটাই কি হতে থাকবে? আমরা কি একটা কর্তৃত্ববাদ থেকে কি আরেকটা কর্তৃত্ববাদে যাব? এটা একটা বড় বিষয়। আমরা কি যেতে চাই কিনা? আমি কেন বলছি এই কথাগুলো, যে আমি আগে যেমনটা বললাম যে বর্তমান সরকার নিয়ে অনেক প্রশ্ন আছে। তারা কারা, তারা কিভাবে চালাচ্ছেন, কেমন চলছে, যদি বলি খুব একটা ভালো না। হ্যাঁ, এটা নিঃসন্দেহে বলা যাবে যে তারা ভালো চালাতে পারছেন না। কেন চালাতে পারছেন না? তারা ভালো চালাতে পারছেন না। আমরা যদি দেখি যে এখনো সিন্ডিকেটের হাতে বাজার, এখনো প্রশাসন অর্থাৎ যন্ত্র ওইরকম ভাবে কাজ করছে না, সিভিল প্রশাসন কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না ওইভাবে, অর্থাৎ যেভাবে ফাংশন করার দরকার রাষ্ট্র সেভাবে ফাংশন করছে না। আমি এটা নিয়ে আগেও আলোচনা করেছি। সরকারের উচিত ছিল, অর্থাৎ প্রফেসর ইউনূস ওনার উচিত ছিল শুরুতেই সব দল থেকে লোকজন নিয়ে তারপর সরকার গঠন করা। তার মানে আমি জাতীয় সরকারের কথা বলছি না, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি। যদি আপনি বিজ্ঞ তাদেরকে নিতেন তাহলে যা হতো, তাহলে সরকারটা অন্তত আমি মনে করি বর্তমান যেভাবে চলছে এর চেয়ে ভালো চলতো। যাই হোক, তারপরেও ধরে নিচ্ছি অনেকগুলো প্রশ্ন থাকার পরেও এই সরকারটা একটা টেম্পোরারি সরকার, খুব কম সময়ের জন্য, ১ বছর, ১.৫ বছর বা ২ বছর, এটা তো খুব কম সময়ের, তাই না? কিন্তু এই যে সংস্কারগুলো যে হচ্ছে, সংস্কারগুলো তো চিরস্থায়ী বন্দোবস্ত, বিষয়টা তো এমন। যদি তাই হয় তাহলে সংস্কার কারে নিয়ে করছেন আপনি? আপনি কাদের নিয়ে করছেন এই সংস্কার? এই সংস্কার কি ফলাফল কি আসবে? তারা কতটুকু এই বিষয়ে বুঝেন? এই বিষয়গুলো তো জাতিকে পরিষ্কার করতে হবে। এটা তো আপনি একা একা চাইলে এটা করতে পারেন না এইভাবে। তাহলে আপনিও কি বলবো যে আপনিও অনেকটা কর্তৃত্ববাদ? আপনি কি এক ধরনের স্বৈরাচারী ভূমিকা পালন করছেন? আমি এই যে কথাগুলো বলছি, দেখুন আমার পেশাগত আ যে কারণেই আমার অনেক চিনা জানার সুযোগ হয়েছে। এই সরকারে যারা আছেন অধিকাংশ মানুষকে আমি চিনি, জানি এবং যারা এই যে কমিশনে, সংস্কার কমিশনে যারা আছেন তাদেরকেও চিনি, জানি। আমার প্রায় ৩ দশকের, আমার পেশা যে বয়স ৩ দশকের, অ্যা এর মধ্যে আমার যা দেখার সুযোগ হয়েছে, আমি বলছি না ৩ দশক, প্রায় ৩ দশকের। বলছি না যে আমার সব মানে বিষয়ে আমি অভিজ্ঞতা সম্পন্ন। তারপরেও পেশাগত কারণেই এই আমাদের সমাজের, রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর বা এক কথায় বলা যেতে পারে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমার চলার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে, বুঝার সুযোগ হয়েছে, চেনার সুযোগ হয়েছে। সেই অর্থে আমি বলছি যে আমার মনে হয় যে বিএনপির সাথে কালকে একটা মিটিং আছে, এই মিটিংয়ে পরিষ্কার করা উচিত বিএনপির সাথে তাদের কি অংশীদারিত্ব থাকবে কিনা, জামাতের অংশীদারিত্ব থাকবে কিনা, এবং অন্যান্য যে দলগুলো আছে, এখানে জুনায়েদ সাকির দল আছে বা আরো দল আছে, বাসদ নামে একটা দল আছে, অর্থাৎ এক কথায় যারা হাসিনার দূষর ছিল না, তারা ব্যতীত যারা গণতন্ত্রের পক্ষে কাজ করছে, সেই দলগুলোকে এই সংস্কার কমিশনে রাখা হবে কিনা, তাদের মাধ্যমেই নিশ্চিত করতে হবে জনগণের অংশীদারিত্ব। জনগণকে এখানে ইনভলভ করা হয়েছে সংস্কার কমিশনগুলোতে। এখানে দেখুন একটা কথা বলতে হচ্ছে, আমি যে কথাটা বলছি ভিডিও, এখানে কি প্রয়োজন হয়েছে? আমার শার্টটা পড়তে হয়েছে, আমার এই নিজেকে কথা বলতে হচ্ছে, এখানে একটা মাইক্রোফোন লাগাতে হয়েছে, সামনে একটা ক্যামেরা আছে, হ্যাঁ, পিছনে পর্দা আছে, স্ট্যান্ডে দাঁড় করা হয়েছে ক্যামেরাটা, অনেক কিছু প্রয়োজন। যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের
যে এখানে বিএনপির অংশগ্রহণ ছিল না তা না, জামাতের ছিল না তা না, সকল দলের অংশগ্রহণ হয়েছে, শুধু ছাত্রদের নয়। এখানে সাধারণ জনতা সবার সবকিছু মিশ্রিত হয়ে সবকিছু ঐক্যবদ্ধ হয়েই কিন্তু একটি গণ অভ্যুত্থান ঘটনা ঘটে এবং গণবিস্ফোরণ ঘটে। গণবিস্ফোরণ বলতে আমরা কি বুঝি, এগুলো নিয়ে বোধ করি আমাদের সরকার একটু ভালো করে বোঝা উচিত। আমি এখানে প্রফেসর ইউনূস স্যারকে আমি আহ্বান জানাবো এই আলোচনার মাধ্যমে যে তিনি রাজনৈতিক দলগুলোকে এখানে অন্তর্ভুক্ত করবেন, অন্তর্ভুক্ত করার মাধ্যমে তিনি জনগণকে ক্ষমতায়িত করবেন, অর্থাৎ জনগণকেই দায়িত্ব দিবেন যে সংস্কার কমিশনের সংস্কারগুলো কিভাবে হবে। এখানে বিজ্ঞ লোকের প্রয়োজন আছে। শুনুন, শুধু এই সিভিল সোসাইটি দিয়ে দেশ চালানো, সুশীল, আমি বলতেছি সুশীলদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না, কিন্তু তারপর আপনি চালাচ্ছেন সেটা টেম্পোরারি। স্থায়ী যদি করতে চান, স্থায়িত্বের জন্য যদি আমাদেরকে ভালো কিছু সত্যিকার অর্থে আপনি দিতে চান, তাহলে রাজনৈতিক দলগুলোকে আপনি ডাকতে হবে। আমি যতটা জানি ডেকেছেন, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এবং তাদেরকে এই কমিশনগুলোতে অন্তর্ভুক্ত করতে হবে। তা না হলে আমরা যে পিছনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পিছনে যে দিনগুলো ফেলে রেখে আসছি, জাতি হিসাবে যতটা পিছিয়ে গেছি আবারও পিছিয়ে দেবো। এবং আমি বলতে চাচ্ছি এক কথায়, যে একটা কর্তৃত্বপদ থেকে আর একটা কর্তৃত্বপদ থেকে আমরা যাব কিনা। যদি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি একটা কর্তৃত্বপদের হাত থেকে আর একটা কর্তৃত্বপদের দিকে নিয়ে যেতে না চান, যদি সত্যিকার অর্থে তিনি দেশের মানুষের ভালোটা চান, তাহলে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এই রাজনৈতিক দলগুলোকে এখানে যুক্ত করার মাধ্যমে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।